সবচেয়ে প্রাধান্য দেখেছি, সবচেয়ে বেশি দেখেছি, ওভারওয়েলমিংলি বেশি দেখেছি রবীন্দ্র চর্চা। আমি দোষমন্দ কিছু বলছি না, শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর, রাজনৈতিক জগতের, আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার, আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর। আমাকে মাঝে মাঝে বলে, নাহিদ আসিফরা বলতো আর কি, যে 18তে যারা আন্দোলন করেছিল তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে। 18তে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই, এবং ওরা ডিটারমাইন্ড ছিল মরে গেলে মরে যাব, রাজপথ ছাড়বো না। ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না, এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে? এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম। জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয়, যেভাবে উদযাপন করতে হয়, যেভাবে তুলে ধরতে হয়, আমি সেটা ছাপ কখনো দেখিনি, অনেস্টলি বলছি আপনাকে। আমি আবার সারা জীবনে দেখেছি রবীন্দ্র চর্চা, যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে, গান হোক, নাচ হোক, আবৃত্তি হোক, রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক, বেতার, টিভি, সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি, সবচেয়ে বেশি দেখেছি, ওভারওয়েলমিংলি বেশি দেখেছি রবীন্দ্র চর্চা। আমি দোষমন্দ কিছু বলছি না, শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর, রাজনৈতিক জগতের, আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার, আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর। এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণমানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় নাই। এটা আমার জাস্ট অনেস্ট রিয়েলাইজেশন। তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে, আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে, এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি রেলিভেন্ট, কারণ উনি বিদ্রোহের কবি। আমরা বারবার বিদ্রোহ করি। আমরা যখন সব মানে কি বলবো, আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ, এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম, যে হিসাব করতাম যে 2042 নাকি 82, আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয়, এটা গুনতাম আর কতদিন। এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিভ করবে। আউটলিভ করা তো বুঝছেন আর কি, আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে। এবং ধীরে ধীরে কিন্তু বয়স কম ছিল ওনার। তো এইরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো, যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো, জীবনের মায়া ত্যাগ করে। আমি তো ওদের সাথে অনেক কথা হয়, জাস্ট মনে হয়েছে আমাকে মাঝে মাঝে বলে, নাহিদ আসিফরা বলতো আর কি, যে 18তে যারা আন্দোলন করেছিল তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে। 18তে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই, এবং ওরা ডিটারমাইন্ড ছিল মরে গেলে মরে যাব, রাজপথ ছাড়বো না। এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল। এরকম একটা মানে বিদ্রোহী জাতি, এরকম একটা অপরাজেয় জাতি, তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভেন্ট নজরুলেরই হওয়ার কথা। প্রচণ্ড মানে অদ্ভুতই লাগতো যে এরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল। তো তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম, ভাবতাম যে আর কত রিস্ক নেব, একটু বুঝে চলা শুরু করেছিলাম। সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে 8 কলাম হেডিং ছিল, একটা 8 কলাম বড় বড় আপনার অক্ষরে, শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি। মানে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা। আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে, প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের দেশের সর্বক্ষেত্রে, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে। মাহমুদ ভাই নিশ্চয়ই আপনি 3 মাসের মধ্যে টের পাচ্ছেন। আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে, সেও হিন্দি নাচের তালে তালে ড্যান্স করছে, এমনভাবে অনুপ্রবেশ করিয়েছে। ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না, এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে? এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম। তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না, নিজের আত্মপরিচয়, নিজের আত্মমহিমা, নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য। এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে, জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে, এটা কামনা করছি। নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে, বাংলা একাডেমিতে বন্ধুরা আছে, সমস্ত ক্ষেত্রে নজরুল চর্চাটা শুরু হবে। এই চর্চাটা খুব আনন্দময়ভাবে করতে হবে।